সালটা ছিল ১৮১১। জায়গাটা আরবের মরুভূমি। আচ্ছা, কি হতে পারে যখন একটা আধুনিক সুসজ্জিত সেনাবাহিনী হঠাৎ করে এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়ে যায়? আজকের এই আলোচনায় আমরা আল সাফরার সেই অবিশ্বাস্য যুদ্ধের গভীরে যাব। প্রশ্নটা শুনতেই কেমন যেন অবিশ্বাস্য লাগছে, তাই না? মানে ৮,০০০ প্রশিক্ষিত সৈন্য, যাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে, তারা এমনভাবে হেরে গেল যাদের দেখাই যাচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো জিনিসে: অসাধারণ কৌশল আর ভূগোল। চলুন দুই পক্ষের শক্তিটা একবার মিলিয়ে দেখা যাক। একদিকে ছিল ওসমানী মিশরীয় বাহিনী, তাদের হাতে কি ছিল? আধুনিক মাস্কেট, হাউইটসের কামানের মতো ভারী অস্ত্রশস্ত্র। আর অন্যদিকে সৌদি সেনাবাহিনী, তাদের সবচেয়ে বড় শক্তি ছিল গেরিলা কৌশল আর নিজেদের এলাকার সম্পর্কে নিখুঁত জ্ঞান। আর এখানেই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে গিয়েছিল। তো এই অভিযানের শুরুটা হয়েছিল কায়রো থেকে। মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা, যাকে মিশরের বাঘ বলা হতো, তিনি পবিত্র মদিনা শহর পুনরুদ্ধারের জন্য এক বিশাল সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আর এই বিশাল বাহিনীর কমান্ডার কে ছিলেন জানেন? মোহাম্মদ আলীর নিজের ছেলে তোসুন পাশা। বয়স মাত্র ১৮, তরুণ, আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু অভিজ্ঞতা ঝুলিটা ছিল একেবারেই খালি। তার মাথায় ছিল খুব জলদি একটা জয় তুলে আনার স্বপ্ন। তোসুন পাশার চিন্তাভাবনা ছিল অনেকটা এই রকমই। তিনি প্রতিপক্ষকে একদমই পাত্তা দেননি, আর তার এই মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী যে তার জন্য সবচেয়ে বড় একটা ফাঁদ হতে চলেছে, সেটা তিনি টেরও পাননি। এবার চলুন যুদ্ধক্ষেত্রের দিকে তাকানো যাক, কারণ এই যুদ্ধের আসল নায়ক বা খলনায়ক কোনো সেনাপতি ছিলেন না, ছিল স্বয়ং যুদ্ধক্ষেত্রটাই। আর সেটা ছিল আক্ষরিক অর্থেই এক প্রাকৃতিক মরণ ফাঁদ। তুসুন পাশা মদিনার দিকে এগোবার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছিলেন, সেটা ছিল ওয়াদি আল সাফরা উপত্যকা। ভীষণই সংকীর্ণ একটা পথ, কিছু কিছু জায়গায় এতটাই সরু যে মাত্র ৪ জন সৈন্য পাশাপাশি হাঁটতে পারত। আর তার দুপাশে ছিল একদম খাড়া উঁচু পাহাড়, মানে অতর্কিত হামলার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আর সৌদি সেনাপতি আবদুল্লাহ বিন সাউদ ঠিক এটাই চাইছিলেন। তার পরিকল্পনা ছিল একদম পরিষ্কার এবং মারাত্মক কার্যকর। তিনি জানতেন খোলা মাঠে লড়তে গেলে জেতা অসম্ভব, তাই তিনি এই গিরিপথকেই তার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করার ছক কষেন। তোসুন পাশার বাহিনী যখন সেই উপত্যকায় ঢুকল, চারপাশটা ছিল একেবারে থমথমে নিস্তব্ধ। এতটাই নিস্তব্ধ যে সেটাকেই অস্বাভাবিক লাগার কথা। কিন্তু ওসমানী সেনারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, ভাবছিল শত্রুরা হয়তো ভয়েই পালিয়েছে। তারা বুঝতেই পারেনি যে তারা সোজা একটা ফাঁদের দিকে হেঁটে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে যখন তারা উপত্যকার সবচেয়ে গভীর আর সরু অংশে পৌঁছে গেল, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই, ঠিক তখনই ফাঁদটা সক্রিয় হল। হঠাৎ পাহাড়ের দুই দিক থেকে আসা এক গগনবিদারী চিৎকারে পুরো উপত্যকা যেন কেঁপে উঠল। ওই অস্বাভাবিক নীরবতা এক মুহূর্তেই খান খান হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পাহাড়ের ওপর থেকে বৃষ্টির মতো গুলি আর বড় বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করল। অদৃশ্য সৌদি স্নাইপাররা তাদের পরিকল্পনা মতোই সবার আগে ওসমানী অফিসারদের নিশানা করে। ফলে কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাহিনী নেতৃত্বহীন হয়ে পড়ল আর শুরু হলো চরম বিশৃঙ্খলা। তোসুন পাশার সবচেয়ে বড় গর্বের জিনিস ছিল তার আধুনিক কামানগুলো, কিন্তু এই গিরিপথে সেটাই হয়ে দাঁড়ালো এক অভিশাপ। খাড়া পাহাড়ের ওপরে তো কামান দাগা যাচ্ছিলই না, উল্টো এই বিশাল কামানগুলোই পালানোর রাস্তাটা আটকে দিয়েছিল। সৈন্যরা পালাতে গিয়ে নিজেদের কামানের নিচেই চাপা পড়তে শুরু করল। এরপর যা হলো সেটাকে ঠিক যুদ্ধ বলা যায় না, বলা যায় একতরফা হত্যাকাণ্ড। ওসমানী বাহিনীর জন্য এটা ছিল এক কথায় একটা ভয়াবহ বিপর্যয়। ৩ দিন ধরে চলা এই যুদ্ধের ফলাফল ছিল বিধ্বংসী। উসমানী মিশরীয় বাহিনীর ৪,০০০ সৈন্য মারা যায়, ৪,০০০। আর অন্যদিকে সৌদিদের পক্ষে মাত্র ৬০০ জন। শুধু এই সংখ্যা দুটোই বলে দেয় যে পরাজয়টা কতটা শোচনীয় ছিল। কিন্তু এখানেই শেষ নয়। যারা কোনোভাবে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পেরেছিল, তাদের মধ্যে আরও প্রায় ১,০০০ সৈন্য মরুভূমিতে রাস্তা হারিয়ে
পানির অভাবে মারা যায়। শেষমেশ অপমানিত আর বিধ্বস্ত তোসুন পাশা তার ৮,০০০ সৈন্যের বিশাল বাহিনীর মাত্র ৩,০০০ জনকে নিয়ে কোনো মতে ইয়ানবু বন্দরে ফিরে আসতে পারলেন। এই বিধ্বংসী পরাজয়ের খবর যখন কায়রো আর ইস্তাম্বুলে গিয়ে পৌঁছালো, তখন মঞ্চে এক নতুন এবং আরও অনেক বেশি ভয়ঙ্কর এক চরিত্রের আগমন ঘটল। মোহাম্মদ আলী পাশা আর ওসমানী সুলতান দুজনেই বুঝলেন এটা কোনো সাধারণ বিদ্রোহ নয়, এটাকে সামাল দিতে হলে সাধারণ কৌশলে আর কাজ হবে না। তাদের এমন একজনকে দরকার ছিল যে হবে মরুভূমির মতোই নিষ্ঠুর, নির্মম। এমন একজন যার নাম শুনলেই শত্রুর মনে ভয় ধরে যাবে। আর সেই ব্যক্তিটি ছিলেন মোহাম্মদ আলী পাশারই বড় ছেলে ইব্রাহিম পাশা। তাকেই পাঠানো হলো এই চরম পরাজয়ের প্রতিশোধ নিতে, আর এই যুদ্ধকে এক নতুন আরও রক্তক্ষয়ী পর্যায়ে নিয়ে যেতে। তাহলে আল সাফরার এই যুদ্ধ আমাদের কি শেখায়? যখন আধুনিক প্রযুক্তি আর প্রতিকূল ভূগোল মুখোমুখি হয়, তখন কোনটা বেশি শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে, প্রযুক্তি নাকি সে ভূগোলকে কাজে লাগানোর জ্ঞান?